হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে আমরা কি করব? আজকে আমরা আমাদের জিওগ্রাফিরই একটা নেক্সট টপিক পড়ব, যেটা হচ্ছে আমাদের কি ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, বা যেটা তোমরা বলতে পারো আমাদের ভারতের যে নদ নদী, সেই নদ নদী সম্বন্ধে পড়ব। তো আজকের ফার্স্ট পার্ট, একদিনে এটা পুরোটা কমপ্লিট করা পসিবল হবে না, এটা অনেকটা বড়। আজকে আমি যতটা সম্ভব পড়ানোর চেষ্টা করব, নেক্সট দিন আরেকটা ক্লাস এটা লাগবে। তো আমাদের যে ড্রেনেজ সিস্টেম আমরা দেখছি, ড্রেনেজ সিস্টেমের সম্বন্ধে আজকে পড়াবো। তার আগে তোমাদেরকে একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে তোমরা যদি কেউ আমার ক্লাস প্রথমবার দেখে থাকো তাহলে বলবো যে আমাদের চ্যানেলে নিয়মিতভাবে মঙ্গল, বৃহস্পতি এবং শনি রাত্রেবেলায় 9টার সময় আমার ক্লাস আপলোড হয়। আমি তোমাদের হচ্ছে জিএস পড়াই এবং জিএ পড়াচ্ছি, এবং তার মধ্যে এখন বর্তমানে জিওগ্রাফিটা স্টার্ট করা হয়েছে। তো জিওগ্রাফির মধ্যে ভারতের ভূপ্রকৃতিটা চলছে। ভারতের ভূপ্রকৃতি আমাদের পুরো কমপ্লিট, ভারতের ভূপ্রকৃতি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, চলছে না। এখন আমরা আজকে স্টার্ট করছি ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া। ভারতের ভূপ্রকৃতি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের মধ্যে কেউ যদি ডাব্লিউবিসিএস 2021-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তাদেরকে টার্গেট করে আমাদের কিন্তু একটা ফুল মক টেস্ট প্যাকেজ তৈরি করা হয়েছে, যেখানে টোটাল 938টা মক টেস্ট রাখা হয়েছে, এবং এর অ্যাডমিশান কিন্তু লাস্ট ডেট 16ই ফেব্রুয়ারি। তো তোমরা কিন্তু যারা যারা এনরোল হতে চাও এনরোল হয়ে যাও। ডিটেলস এবং লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তোমাদের মধ্যে কেউ কারোর মধ্যে একটু কনফিউশন আছে যে অন্যান্য ক্লাসগুলো কোথায় দেখবো, যে আমাদের ভারতের ভূপ্রকৃতি যে পুরো কমপ্লিট হয়ে গেছে, ক্লাসগুলো কোথায় দেখবো। তো তোমাদের একটা কথা বলে দিই, দেখো কেউ কেউ বলছিলে যে স্যার নর্দার্ন প্লেন্স কমপ্লিট হয়নি, পেনিনসুলার প্ল্যাটু কোথায়। তো তোমাদের বলে দিচ্ছি, দেখো নর্দার্ন প্লেন্সের পার্ট 2 এবং পেনিনসুলার প্ল্যাটিউর যে পুরো ক্লাসটা, অর্থাৎ পেনিনসুলার মালভূমি এবং উত্তরের সমভূমির এই পুরো ক্লাসটা তোমরা পেয়ে যাবে। আমাদেরই আর একটা সেকেন্ড চ্যানেল আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে টিচিং এক্সাম এমএইচ এডুকেশন ল্যাব। ঠিক আছে, টিচিং এক্সাম বাই এমএইচ এডুকেশন ল্যাব, এটা সার্চ করবে টিচিং এক্সাম এমএইচ এডুকেশন ল্যাব। আমাদেরই একটা ব্রাঞ্চ চ্যানেল, সেখানে তোমরা গেলে কিন্তু দেখতে পাবে ক্লাসটা। আর না হলেও তোমরা আমাদের অ্যাপের মধ্যে কিন্তু সমস্ত ক্লাস এবং পিডিএফ পেয়ে যাবে। আমাদের এমএইচ এডুকেশন ল্যাব যে অ্যাপ আছে, অ্যাপটা যদি তোমরা ইনস্টল না করে থাকো, অ্যাপের লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, বা প্লে স্টোর থেকে তোমরা সরাসরি ইনস্টল করতে পারো। অ্যাপের মধ্যে গিয়ে তোমরা কোথায় যাবে, অ্যাপের মধ্যে প্রথমে যাবে ব্যাচ। ব্যাচ অপশানে দেবে একটা ব্যাচ আছে ডাব্লিউবিসিএস ফ্রি কোর্স। সেইখানে গেলে দেখবে তোমরা পরপর দেখতে পাবে যে কী কী আছে। পরপর দেখবে ভিডিও, স্টাডি মেটেরিয়াল, ওকে, ভিডিও, স্টাডি মেটেরিয়াল, এইরকম বিভিন্ন দেখবে সেকশন দেখতে পাবে। তো সেই ভিডিও সেকশানে আমার নাম দেখবে যে জিএস বাই সুবর্ণ স্যার, এবং স্টাডি মেটেরিয়ালেও দেখবে আমার নামে একটা ফোল্ডার বানানো আছে যে জিএস বাই সুবর্ণ স্যার। তো ভিডিও সেকশানে ক্লিক করলে এই যে ভিডিওটা তোমরা ইউটিউবে দেখছো, সেটা তোমরা অ্যাপে সরাসরি দেখতে পাবে। মানে যে ভিডিওগুলো আমাদের হচ্ছে ধরো এই চ্যানেল এবং আরেকটা যে চ্যানেল আছে, দুটো চ্যানেল মিলে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা তোমরা অ্যাপে গেলে এক জায়গায় ভিডিওগুলো পেয়ে যাবে। এবং স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ যে পিডিএফটা দেখে তোমাদের পড়ানো হচ্ছে, এই পিডিএফটাও কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, এই পিডিএফটাও তোমরা কিন্তু আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। এবং সবসময় মনে রাখবে, আমাদের যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলো হওয়ার মানে আপলোড হওয়ার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের অ্যাপের মধ্যে আমাদের পিডিএফ এবং ভিডিও দুটোই আপলোড হয়ে যাবে। আগের দিনের আমি যে ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান আইল্যান্ড যে ছিল, আইল্যান্ড পড়িয়েছিলাম আমি আগের দিন, ওর পিডিএফ কিন্তু অলরেডি অ্যাপে আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে দেখতে পারো। ওকে, তো আজকে শুরু করা যাক। দেখো ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, এটা হচ্ছে কি, দেখো ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া হচ্ছে মানে আমাদের ভারতের আমাদের নদ নদী, নদ নদীটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়ার মধ্যে ইনক্লুড হচ্ছে। তো ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়ার প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা দেখব এর ক্লাসিফিকেশান, একে বিভিন্নভাবে কী হয় ভাগ করা যায়, বিভিন্ন বিষয়ের ভিত্তিতে একে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথম যে বেসিসটা সেটা কি, দেখো বলা হচ্ছে কি যে অন দ্য বেসিস অফ ডিসচার্জ অফ ওয়াটার, দ্য আরেবিয়ান সি ড্রেনেজ এবং বে অফ বেঙ্গল ড্রেনেজ। অর্থাৎ যে সমস্ত নদীগুলো আমাদের আরব সাগরে, অর্থাৎ পশ্চিম বাহিনী নদী বা ওয়েস্ট ফ্লোয়িং রিভার, বেসিক্যালি আরব সাগরের নদী কোনগুলো, সেগুলো হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের ইস্ট ফ্লোয়িং রিভার। পশ্চিম বাহিনী যে সমস্ত নদী, সেগুলো কী হয়েছে আমাদের আরব সাগরে গিয়ে পড়েছে। আর পূর্ব বাহিনী নদীগুলো কী হয়েছে, পূর্ব বাহিনী নদীগুলো আমাদের বঙ্গোপসাগরে এসে পড়েছে। তো এইটার উপর ভিত্তি করে কিন্তু কী করা হয়েছে, আমাদের ড্রেনেজ সিস্টেমকে, ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, আরেবিয়ান সি ড্রেনেজ, বে অফ বেঙ্গল ড্রেনেজ। এরপরে দেখো এগুলো সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে কি, এগুলো সম্বন্ধে যেটা দেখতে হবে সেটা হচ্ছে
যে আমাদের টোটাল 77% অফ দ্য ড্রেনেজ এরিয়া কনসিস্টিং অফ গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, কৃষ্ণা। অর্থাৎ আমাদের ড্রেনেজ এরিয়া বলতে কি, ড্রেনেজ এরিয়া বলতে আমাদের বিভিন্ন যে নদ নদীগুলো এবং তাদের যে মানে কি তাদের যে ফ্লাড প্লেন, মানে তাদের শাখা নদী, উপনদী, এই সমস্ত কিছু মিলিয়ে তাদের যে নদী উপত্যকা বা তারা যে সমস্ত অংশগুলোর মধ্যে জল পাঠাচ্ছে, বা তোমরা এক কথায় বলতে পারো যেন একটা টার্ম ইউজ করা যেটাকে বলে ক্যাচমেন্ট এরিয়া। কী বলা হয়? ক্যাচমেন্ট এরিয়া। নদীর ক্যাচমেন্ট এরিয়া বা ফ্লাড প্লেন তোমরা যা বলবে। ক্যাচমেন্ট এরিয়া বলতে কি, কোনো একটা নদী, তার শাখা নদী, উপনদী সমস্ত কিছু মিলিয়ে যতটা যতটা অংশ থেকে জল এসে সেই নদীতে পড়ে, বা সেই নদীটা যতটা, সেটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। আর সেই নদীর জলটা যতটা এলাকা অবধি ছড়িয়ে যায়, মানে প্লাবিত করে, বা যত এলাকা অবধি পলিমাটি বয়ে নিয়ে যায়, সেগুলো কি, সেগুলো হচ্ছে, সেটাকে বলা হয় কি, সেটাকে আবার বলা হচ্ছে আমাদের ফ্লাড প্লেন। তাহলে একটা হচ্ছে কি ক্যাচমেন্ট এরিয়া, আর একটা হচ্ছে ফ্লাড প্লেন। জিনিসটা বুঝতে পারলে? ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে কি, ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে যতগুলো সোর্স থেকে, মানে যতটা এরিয়া থেকে জল এসে সেই নদীতে পড়ছে, সেই এরিয়াটাকে বলা হচ্ছে তার ক্যাচমেন্ট এরিয়া। মানে তার মধ্যে হচ্ছে তার শাখা নদী, উপনদী সমস্ত কিছু পড়বে, কারণ শাখা নদী, উপনদী সব কি সেখান থেকে জলটা নিয়ে এসে ওই নদীর উপর, নদীতে পড়ছে। তো এটাকে বলে ক্যাচমেন্ট এরিয়া। আর ফ্লাড প্লেন কি, ফ্লাড প্লেন হচ্ছে নদীটা তার আশেপাশের যতটা এলাকা অবধি পলিমাটি বয়ে নিয়ে যাবে, যতটা অংশকে প্লাবিত করে, বাংলা ভাষায় কি প্লাবিত করে, সেটাকে বলা হচ্ছে ফ্লাড প্লেন। তো এই ফ্লাড প্লেন বা ক্যাচমেন্ট এরিয়া যেটা বলবে, এই যে টোটাল এরিয়াটা, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের ড্রেনেজ এরিয়ার মধ্যে পড়ে। আমাদের যত নদ নদী আছে তাদের যে টোটাল ওই ক্যাচমেন্ট এরিয়া বা ফ্লাড প্লেন, এগুলো হচ্ছে ড্রেনেজ এরিয়া। তো সেটাই বলা হচ্ছে যে আমাদের যত হচ্ছে ড্রেনেজ এরিয়া আছে, তার মধ্যে 77% ড্রেনেজ এরিয়া কে দখল করে রেখেছে? মাত্র 4টি নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী এবং কৃষ্ণা। এই 4টি নদী কিন্তু আমাদের টোটাল ক্যাচমেন্ট এরিয়াটা, সরি, ড্রেনেজ এরিয়াটাকে দখল করেছে। এবং এরা কি, এগুলো সবই হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। এবং হোয়াইল 23% কম্প্রাইজিং দ্য ইন্দাস, নর্মদা, তাপি, মহানদী অ্যান্ড পেরিয়ার সিস্টেম ডিসচার্জ দেয়ার ওয়াটার্স ইন আরেবিয়ান সি। এবং আমাদের আরব সাগরে যে সমস্ত নদীগুলো গিয়ে পড়ছে, সেইগুলো কতটা এরিয়া হচ্ছে ড্রেনেজ এরিয়ার কতটা দখল করছে, সেটা হচ্ছে আমাদের 23%। ওকে। ও আচ্ছা, আমার বলতে একটু ভুল হলো, সরি, গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, কৃষ্ণা, এরা 4জন মিলে 77% নয়। আমাদের টোটাল ইস্ট ফ্লোয়িং রিভারগুলো, অর্থাৎ যতগুলো নদী আমাদের, যত আমাদের পূর্ববাহিনী নদী আছে, যতগুলো নদী আমাদের বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে, অর্থাৎ এই যে সাব ডিভিশনটা, এদের মানে যতগুলো নদী পূর্ববাহিনী, তারা কী করছে, তারা টোটাল আমাদের ড্রেনেজ এরিয়া 77% দখল করেছে। আর বাকি 23% দখল করছে কি, সেটা হচ্ছে আমাদের আরেবিয়ান সি। তো এটা তোমরা অলরেডি জানো যে আমাদের আরব সাগরের যে নদীগুলো গেছে বা পশ্চিম বাহিনী যে নদী, সেগুলো খুবই কম সংখ্যায়। তার কারণ আমাদের ন্যাচারাল স্লোপটাই হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। পশ্চিম বাহিনী নদী তারাই যারা ড্রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, এটা গেল তাহলে কি, এটা গেল আমাদের প্রথম শ্রেণীভাগ। নেক্সট যে আমাদের ডিভিশনটা করা হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের অন দ্য বেসিস অফ দ্য সাইজ অফ ওয়াটার সেট। ওয়াটার সেট মানে হচ্ছে জল বিভাজিকা। জল বিভাজিকা মানে কি, জল বিভাজিকা মানে হচ্ছে দুটো নদীর মাঝখানে বা যে কোনো দুটো জলভূমির মাঝখানে যে একটা উঁচু স্থলভূমি থাকে, সেটাকে কি বলে, সেটাকে বলা হয় ওয়াটার সেট। সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ওয়াটার সেট। মানে এই ধরো একটা নদী প্রবাহিত হচ্ছে, এইরকমভাবে একটা নদী প্রবাহিত হচ্ছে, তার মাঝখানের এই জায়গাটা কি, তার মাঝের এই জায়গাটা যদি একটু বেশ উঁচু হয়, মানে একটু হাইট থাকে, সেটাকে কি বলবে, সেটাকে বলবে জল বিভাজিকা। ঠিক আছে, সেটাকে বলা হবে জল বিভাজিকা। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখবে, জল বিভাজিকা এবং আরেকটা জিনিস আছে যেটার মধ্যে স্টুডেন্টদের কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে দোয়াব। দোয়াব তোমরা পড়েছিলে পাঞ্জাব প্লেন যখন পড়েছিলাম, দোয়াব পড়েছিলাম। দোয়াব এবং জল বিভাজিকার মধ্যে একটু স্লাইট পার্থক্য আছে। দোয়াব কি হয়, দোয়াব কম্পারেটিভলি হাইটটা লো হয়ে থাকে। দোয়াবে কি হয়ে থাকে, দুটো নদীর মাঝখানে এরকমভাবে দুটো নদীর মাঝখানের এই যে অংশটা, এটাকে বলা হয় দোয়াব। দোয়াবে কি হয়ে থাকে, দুটো নদী থেকেই আমাদের পলিমাটি এসে জমা হয় এবং দোয়াবের হাইট একটু কম হয়। কিন্তু জল বিভাজিকা বা ওয়াটার সেট কী হয়ে থাকে, জল বিভাজিকা বা ওয়াটার সেট কিন্তু এইরকম নয়। জল বিভাজিকা বা ওয়াটার সেট হচ্ছে প্রথমত এরিয়াটা অনেকটা বড় হয় দোয়াবের তুলনায়, আর দ্বিতীয়ত ওর হাইটটাও একটু বেশি হয়। ঠিক আছে, হাইটটাও একটু বেশি হয়, জল বিভাজিকার কিন্তু হাইট একটু বেশি হয়। তো এই ওয়াটার সেট বা জল বিভাজিকার সাইজের উপর ডিপেন্ড করে 3 রকম ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেজর রিভার বেসিন, মিডিয়াম রিভার বেসিন আর মাইনর রিভার বেসিন। মেজর রিভার বেসিন দেখো বলা হচ্ছে কি, যে উইথ মোর দেন 20,000 স্কোয়ার কিলোমিটার অফ ক্যাচমেন্ট এরিয়া দেখো এসে গেছে।
এটা তোমাদের বলছিলাম ক্যাচমেন্ট এরিয়াটা এক্ষুনি তোমাদের জন্য বারবার করে বলছিলাম কী জিনিস। ইট ইনক্লুডস 14 ড্রেনেজ বেসিনস সাচ অ্যাজ গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, তাপি, নর্মদা, মাহি, পেন্নার, সবরমতী, বারাক অ্যাটসেট্রা। ঠিক আছে, মেজর রিভার বেসিন মানে কি, এদের হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া কত 20,000 স্কোয়ার কিলোমিটারের বেশি। নেক্সট হচ্ছে কি আসছে মিডিয়াম রিভার বেসিন, কি হচ্ছে দেখো, এর ক্যাচমেন্ট এরিয়া কত 2,000 থেকে 20,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে, 2,000 স্কোয়ার কিলোমিটার থেকে 20,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে হবে। টোটাল 44টা রিভার বেসিন এর মধ্যে পড়ছে। কী কী এক্সাম্পল হচ্ছে কি, কালিন্দী, পেরিয়ার, মেঘনা। আর 2,000 স্কোয়ার কিলোমিটারের নিচে যে ক্যাচমেন্ট এরিয়া যুক্ত যে 55টা টোটাল রিভার আছে তাদের মধ্যে কী হচ্ছে, তারা পড়ছে আমাদের মাইনর রিভার বেসিনের মধ্যে। তাহলে এইভাবে আমাদের এই এরিয়ার উপর ডিপেন্ড করে কীভাবে ভাগ করা হচ্ছে, মেজর রিভার বেসিন, মিডিয়াম রিভার বেসিন এবং মাইনর রিভার বেসিন। নেক্সট আরেকটা ভাবে এটাকে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি যে অন দ্য বেসিস অফ দ্য মোড অফ অরিজিন, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। এটার উপর ডিপেন্ড করে যে ভাগটা করা আছে সেটা কি, সেটা মূলত হচ্ছে আমাদের হিমালয়ান ড্রেনেজ এবং পেনিনসুলার ড্রেনেজ। হিমালয়ের ড্রেনেজ হচ্ছে তোমরা বলতে পারো কি, হিমালয়ান ড্রেনেজ হচ্ছে আমাদের কিছুটা নর্থ ইন্ডিয়ার যে নদীগুলো আছে সেইগুলো পড়ছে আমাদের হিমালয়ান ড্রেনেজ। আর পেনিনসুলার ড্রেনেজ হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান, মানে আমাদের এই পেনিনসুলার মালভূমি যে এরিয়াটা, সেই সাউথ ইন্ডিয়ার যে ড্রেনেজগুলো সেগুলো বা নদীগুলো সেগুলো পড়ছে আমাদের পেনিনসুলার ড্রেনেজের মধ্যে। তো বেসিক্যালি আমরা পড়বো এখানে কোনটা, আমরা এখানে পড়বো কিন্তু এই হিমালয়ান ড্রেনেজ এবং পেনিনসুলার ড্রেনেজগুলোই, এগুলো সম্বন্ধেই ডিটেলস পড়বো। বাকি ভাগগুলো দেখো, এবার তোমাদের আরব সাগরে গিয়ে পড়ছে যে নদীগুলো সেইগুলো, আর বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে যে নদীগুলো সেইগুলো নাম তোমাদের জানলেই হবে। সেগুলো তোমরা নদীগুলো সম্বন্ধে পড়তে গিয়ে তার নাম জানতে পারবে, এগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করার কিছু নেই। কিন্তু এখানে হিমালয়ান ড্রেনেজ এবং পেনিনসুলার ড্রেনেজ সম্বন্ধে আমরা কী করবো, এর যে প্রধান নদীগুলো আছে সেইগুলো সম্বন্ধে আমরা ইন ডেপথ কিন্তু আলোচনা করব এখানে। ওকে, তার আগে তোমাদের এইখানে আরেকটা হচ্ছে ভাগ, একটা ডিটেলস একটু ভাগ আছে, এই ভাগটা একটু তোমাদের একটু দেখিয়ে দিই, ভালো করে দেখে নাও। দেখো আমাদের ড্রেনেজ সিস্টেমকে প্রথমত কীভাবে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হিমালয়ান রিভার, পেনিনসুলার রিভার, নেক্সট আরেকটা ভাগ হচ্ছে কোস্টাল রিভার, আর একটা হচ্ছে ইনল্যান্ড ড্রেনেজ। ইনল্যান্ড ড্রেনেজ মানে হচ্ছে যে সমস্ত নদীগুলো কোনো সাগরে গিয়ে মেশেনি, আমাদের ভারতের মেনল্যান্ডের মধ্যে উৎপত্তি হয়েছে, মেনল্যান্ডের মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে সে মিশে গেছে। এবং এগুলো মূলত কোথায় দেখতে পাচ্ছি, রিভার্স ইন ড্রাই রিজন, মানে ওই মরুভূমি এলাকা যে আছে রাজস্থানের যে মরুভূমি এলাকা, ইন্ডিয়ান ডেজার্ট রিজন, সেই ইন্ডিয়ান ডেজার্ট রিজনে মূলত এই ধরনের নদীগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তার মধ্যে এক্সাম্পল তো লুনি রিভার একটা খুব বড় এক্সাম্পল, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এরপর আমরা দেখবো, দেখো হিমালয়ান যে রিভার আছে, হিমালয়ান রিভারের যে পুরো সিস্টেম বা হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, সেটাকেও আবার দেখো, সেটাকেও আমাদের টোটাল 3টে ভাগে ভাগ করা আছে। 3টে ভাগে মানে কি, 3টে মূল নদীর নাম অনুযায়ী ভাগ করা হয়েছে। একটা কি, একটা প্রথমটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম, সেকেন্ড হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম, থার্ড হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ইন্দাস রিভারের মধ্যে এবার দেখো এদের টোটাল যে 5টা ভাগ আছে, 5টা যে আমাদের ব্রাঞ্চ আছে, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সতলুজ, এগুলো সম্বন্ধেও আমরা এখানে পড়ব। গঙ্গার রিভার সিস্টেমের মধ্যেও আরও ভাগ আছে, এখানে এই ছকের মধ্যে এত দেখানো নেই। গঙ্গার মধ্যেও আমরা দেখবে গঙ্গার হচ্ছে পশ্চিম দিকের ডান দিকের লেফট ব্রাঞ্চ আর রাইট সাইড ব্রাঞ্চ, ডান দিক বাম দিকের উপনদীগুলো সম্বন্ধে, শাখা নদীগুলো সম্বন্ধে আমরা পড়ব। গঙ্গা রিভার সিস্টেমের মধ্যে যমুনা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়ব, কারণ যমুনা একটা খুব ইম্পর্টেন্ট, যমুনা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়ব। একই রকমভাবে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম সম্বন্ধেও কিন্তু আমরা ডিটেলসে পড়ব। এবার পেনিনসুলার রিভার সিস্টেম যে আসছে, পেনিনসুলার রিভার সিস্টেম আবার দুরকম ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার আর একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ইস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে কী কী পড়ছে, মানে যেগুলো বঙ্গোপসাগরে এসে মিশছে পূর্ববাহিনী, তার মধ্যে পড়ছে আমাদের মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সুবর্ণরেখা, ব্রাহ্মণী, পেন্নেরু, এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে দেখব। আর ওয়েস্ট ফ্লোয়িং রিভার যে আছে তার মধ্যে পড়ছে কি, তার মধ্যে পড়ছে নর্মদা, তাপি, সবরমতী, মাহি, লুনি। ওকে, এইগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে পড়ছে। কোস্টাল রিভার সম্বন্ধে এখানে আলাদা করে আর সেরকমভাবে ক্লাসিফিকেশন কিছু নেই, এবং কোস্টাল রিভার সম্বন্ধে বেশি কিছু তোমাদের জানানোর দরকার হবে না। আর ইনল্যান্ড ড্রেনেজও তোমাদের বলেই দিলাম। তো এইভাবে আমাদের কি হয়েছে, ড্রেনেজ সিস্টেমকে টোটাল ভাগ করা হয়েছে। এইগুলো গেল হচ্ছে আমাদের টোটাল যে ড্রেনেজ সিস্টেম আমরা দেখলাম, ড্রেনেজ সিস্টেমের যে ক্লাসিফিকেশান, সেই ক্লাসিফিকেশানগুলো সম্বন্ধে আমরা কী করলাম, ক্লাসিফিকেশানগুলো সম্বন্ধে আমরা দেখলাম। নেক্সট এরপর যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের হিমালয়ান রিভার এবং পেনিনসুলার রিভারের যে ভাগ, সেইগুলো এখানে জাস্ট উল্লেখ করা আছে, এটা তোমাদের এক্ষুনি ছকে আমি দেখালাম। ঠিক আছে, এখানে বোঝানোর কিছু নেই।
এরপর আমরা চলে যাব ইন্দাস রিভার সিস্টেম। এবার আমরা রিভার সিস্টেমগুলো সম্বন্ধে একটু একটু করে দেখতে শুরু করে দিই। ভাগগুলো আমরা দেখে নিলাম, কীভাবে কী ভাগ করা আছে ভাগগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা রিভার সিস্টেমগুলো পড়তে শুরু করে দিই। তো ইন্দাস রিভার সিস্টেম সম্বন্ধে আমরা দেখব কি, ইন্দাস রিভার সিস্টেম সম্বন্ধে দেখব হচ্ছে, দেখো প্রথমে বলা হচ্ছে যে কি, যে ইট ইজ ওয়ান অফ দি লার্জেস্ট রিভার বেসিনস ইন দ্য ওয়ার্ল্ড। ভালো করে দেখো, ওয়ার্ল্ডের সব থেকে বড় রিভার বেসিনগুলোর মধ্যে কিন্তু একটা, না কি শুধুমাত্র ইন্ডিয়া। এ লিটল ওভার 1/3 অফ দ্য ইন্দাস বেসিন ইজ লোকেটেড ইন ইন্ডিয়া ইন দ্য স্টেটস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ অ্যান্ড পাঞ্জাব, অ্যান্ড দ্য রেস্ট পোর্শন ইজ ইন পাকিস্তান। মাত্র 1/3 কী আছে, আমাদের ইন্ডিয়াতে আছে, বাকি 2/3, রেস্ট মানে বুঝতেই পারছো, রেস্ট মানে 2/3 কোথায় আছে, 2/3 আছে আমাদের পাকিস্তানে। ইন্ডিয়াতেও আমাদের কোন কোন স্টেটগুলো দখল করছে, ইন্ডিয়াতে স্টেটগুলো দখল করছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, 3টে স্টেট টোটাল, ও 3টে স্টেটের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে। দ্য ইন্দাস ইজ অলসো নোন অ্যাজ সিন্ধু নদী। তো বুঝতেই পারছো এই নদীর নাম অনুসারেই হয়েছিল সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি রিভার, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা যেটাকে বলা হয়ে থাকে, এই নদীর উপরই ডিপেন্ড করে নামকরণ হয়েছিল। ইট ইজ দি ওয়েস্টার্ন মোস্ট অফ দি হিমালয়ান রিভার্স ইন ইন্ডিয়া। আমাদের হিমালয়ান রিভার বা আমাদের যে হিমালয়ান ড্রেনেজ সম্বন্ধে আমরা পড়ব, তার মধ্যে ওয়েস্টার্ন মোস্ট মানে সব থেকে পশ্চিম দিকে যে রিভার সিস্টেমটা বর্তমান, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম। অরিজিন কোথায় হয়েছে, এর অরিজিন হয়েছে আমাদের, অরিজিন ফ্রম এ গ্লেসিয়ার নিয়ার বোকারছু ইন কৈলাস মাউন্টেন রেঞ্জ ইন টিবেট, নোন অ্যাজ সিঙ্গি খাম্বান অর লায়ন্স মুখ। সিংহমুখ বা যে সিংহমুখ বা তোমাদের হচ্ছে সিংহি খাম্বান নামে পরিচিত তিব্বতী লোকাল ল্যাঙ্গুয়েজে, তিব্বতী রিজনে কৈলাস মাউন্টেন রেঞ্জে একটা হিমবাহ আছে বকুরছুতে, সেইখান থেকে এটা কী হয়েছে, সেখান থেকে এটার উৎপত্তি হয়েছে। রিভার কোর্স দেখো, রিভার কোর্স তোমাদেরকে না একটু মুখস্থ মতো করতে হবে, কারণ রিভার কোর্স আমি সত্যি কথা বলতে গিয়ে অনেক চেষ্টা করেছিলাম যদি রিভার কোর্সের ডিটেলস ছবি বা ম্যাপ পাওয়া যায়, কিন্তু সেরকমভাবে আমি কোথাও পাইনি। তো তোমাদের কিন্তু একটু মনে রাখতেই হবে, কিছু করার নেই। ইন্দাস রিভার সিস্টেম তোমাকে কী বলা হচ্ছে, যে ইন্দাস রিভার সিস্টেম সম্বন্ধে বলা হচ্ছে, দ্য ইন্দাস কাটস থ্রু হিমালয় অ্যান্ড এন্টার্স নিয়ার ইন্ডিয়া নিয়ার ড্যামচক। এটা কি হয়েছে, এটা হচ্ছে পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করছে, কোথায়, ইন্ডিয়াতে প্রবেশ করছে হচ্ছে আমাদের ড্যামচকে। পাকিস্তান থেকে বলা ভুল হবে, উৎপত্তি হচ্ছে তিব্বতে, মানে তিব্বত থেকে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করছে কোথায়, ড্যামচকে, ঠিক আছে। এদিকে আবার কাবুল রিভার আফগানিস্তান থেকে এসে কি হয়েছে, অ্যাটকের কাছে এই এতে পড়েছে, আমাদের ইন্দাস রিভারে পড়েছে। কাবুল রিভার ফ্রম আফগানিস্তান জয়েন্টস ইন্দাস near Attock, and thereafter it flows through the Potwar Plateau and crosses the Salt Range, southeastern edge of the Potwar Plateau, ঠিক আছে। flows in India only through the Leh district in Jammu Kashmir। আমাদের জম্মু কাশ্মীরে যে লে ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এটা তো ওকে, মানে এখানে মেনলি বলতে এসেছি যে আমার যে মেন নদীটা, মানে মেন যে ইন্দাস রিভার, সেটা শুধুমাত্র জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, কিন্তু তার যে আরও উপনদী, শাখা নদী যে বিভিন্ন আছে, তার যে টোটাল ভ্যালিটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের সঙ্গে হিমাচল প্রদেশ এবং আমাদের কোথায় পাঞ্জাবে আছে। দেখো এখানে ল্যাঙ্গুয়েজটা ভালো করে দেখো, কি বলা হচ্ছে যে এ লিটল ওভার 1/3 অফ দ্য ইন্দাস বেসিন, ইন্দাস নদী নয়, ইন্দাস বেসিন, ইন্দাসের যে পুরো বেসিনটা আছে সেটার কথা বলা হচ্ছে, ইজ লোকেটেড ইন ইন্ডিয়া ইন দ্য স্টেটস অফ জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ অ্যান্ড পাঞ্জাব। এটা কনফিউজ হয়ে যাও না, ওর বেসিনটা টোটাল আছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, কিন্তু মেন যে তার জলধারাটা প্রবাহিত হয়েছে, সেই জলধারাটা কি প্রবাহিত হয়েছে, জলধারাটা প্রবাহিত হয়েছে আমাদের কোথায়, জলধারাটা প্রবাহিত হয়েছে আমার শুধুমাত্র জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে। এরপর দেখো বলা হচ্ছে যে ফ্লোজ ইন ইট এন্টার্স ইনটু পাকিস্তান নিয়ার চিল্লা ইন দার্দিস্তান রিজন থ্রু এ ডিপ জর্জ নিয়ার দ্য হেয়ারপিন বেন্ড অফ নাঙ্গা পার্বত। হেয়ারপিন বেন্ড মানে সিনট্যাক্সিয়াল বেন্ড। আচ্ছা, হেয়ারপিন বেন্ড বা সিনট্যাক্সিয়াল বেন্ড কী জিনিস তোমরা আবার জানো না? হেয়ারপিন বেন্ড বা সিনট্যাক্সিয়াল বেন্ড মানে দেখো আমাদের মানে এইরকমভাবে সোজা যেতে যেতে যদি তোমাদের 90 ডিগ্রি বা 90 ডিগ্রির বেশি যদি আমাদের ডাইরেকশানটা চেঞ্জ হয় হঠাৎ করে, ঠিক আছে, মানে এরকম যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাইরেকশানটা হঠাৎ করে চেঞ্জ করে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড বা হেয়ারপিন বেন্ড। হেয়ারপিন বেন্ড আমাদের হিমালয়ের মধ্যে দুটো হেয়ারপিন বেন্ড দেখতে পাওয়া যায়, বা সিনট্যাক্সিয়াল বেন্ড, এটাকে কী বলা হয়,
সিনট্যাক্সিয়াল বেন্ডও বলা হয়ে থাকে। সিনট্যাক্সিয়াল বেন্ডও বলা হয়ে থাকে। সিনট্যাক্সিয়াল বেন্ড আমাদের হিমালয়ের যে আছে, হিমালয়ের মধ্যে দুটো দেখতে পাওয়া যায়, এখানে ওইটার কথাই বলা হয়েছে। একটা আছে নান্দা পর্বতের, মানে এইভাবে হিমালয়টা গেছে, এইভাবে এইভাবে এসে এইভাবে বেঁকেছে। এটা কোথায়? এই রিজনটা হচ্ছে আমাদের একদম নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে অরুণাচল প্রদেশ, একদম অরুণাচল প্রদেশে গিয়ে নদীটা হচ্ছে হিমালয় গিয়েছে, এইভাবে বেন্ড হয়েছে। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে আমাদের হিমালয়ের পূর্বাঞ্চল। হিমালয়ের যে একটা ভাগ আছে, ক্লাসিফিকেশান আছে পূর্বাঞ্চল, সেই পূর্বাঞ্চল হচ্ছে এই জায়গাটা, মানে এইখানে এসে এভাবে বেন্ড হয়েছে। তো এই বেন্ডগুলোকে কী বলা হয়? এই যে বেন্ডগুলোকে, এই বেন্ডটা আর এই বেন্ডটাকে কী বলে? সিনট্যাক্সিয়াল বেন্ড বা হেয়ার পিন বেন্ড। তার মধ্যে এইটা হচ্ছে কোথায়? এইটা হচ্ছে আমাদের এই নাঙ্গা পার্বতে, এটা হচ্ছে আমাদের নাঙ্গা পার্বতে। আর এইটা কোথায় হচ্ছে? নর্থ ইস্টে এসে এই বেন্ডটা কোথায় দেখতে পাচ্ছে? নামটা জেনে রাখো, এটা হচ্ছে নামচা বারোয়া। নামচা বারোয়া, নামচা বারোয়া বা ডিহং জর্জ যা বলবে, নামচা বারোয়া বা ডিহং জর্জ নামে একটা জায়গাতে এসে এটা কী হয়েছে, ওখানে যেমন নাঙ্গা পর্বতের কাছে, নর্থ ইস্টে এখানে অরুণাচল প্রদেশে এসে নামচা বারোয়ার কাছে এসে এইভাবে একটা হেয়ারপিন বেন্ড নিয়ে, মানে শার্প একটা বেন্ড নিয়েছে। এখানে কি দিব্যি আমার হচ্ছে এইভাবে পূর্ব দিকে আসছিল, পূর্ব দিকে এইভাবে আসছিল, এখানে এসে হঠাৎ করে একদম কী হলো? সাউথে বেঁকে গেল। ওর ডাইরেকশনটা কী হলো? সাউথ হয়ে গেল, নর্থ থেকে সাউথ হয়ে গেল। এটাকে, এগুলোকে বলে সিনট্যাক্সিয়াল বেন্ড। তো এখানে সেটাই বলা হয়েছে যে আমাদের পাকিস্তানে প্রবেশ করছে কোথা দিয়ে? সেটা হচ্ছে আমাদের চিল্লার রিজনে, চিল্লারের কাছে দার্দিস্তান রিজনে, থ্রু এ ডিপ জর্জ নিয়ার দি হেয়ারপিন বেন্ড অফ নাঙ্গা পার্বত। এটাই বলছে নাঙ্গা পার্বতে যে হেয়ারপিন বেন্ড, সে হেয়ারপিন বেন্ডের কাজ দিয়ে এটা কী হয়েছে? আমাদের পাকিস্তানে গিয়ে প্রবেশ করেছে। বুঝতে পারলে এবার হেয়ারপিন বেন্ডটা কী জিনিস? ওই জন্য আমি তোমাদের হেয়ারপিন বেন্ডটা বলে দিলাম। একটা আছে নাঙ্গা পর্বতের কাছে আর একটা আছে নামচা বারোয়াতে। ইট ফাইনালি ডিসচার্জেস ইন্টু আরেবিয়ান সি ইস্ট অফ করাচি। আমাদের করাচির পূর্ব দিকে গিয়ে আরেবিয়ান সিতে ফাইনালি এটা পড়েছে। তো রিভার কোর্সটা একটু দেখে নাও। রিভার কোর্সটা আমাদের যে টু আছে এর মধ্যে, এই দেখো এখানে দেখো জিনিসটা আমাদের বলছিলাম, এখানে দেখো কী বলা হয়েছে, দেখো ম্যাপের মধ্যে এখানে পরিষ্কার দেখানো হয়েছে যে এই যে নীল দাগটা দেওয়া হয়েছে কি, যে আমাদের হচ্ছে এই নীল যে ডিপ নীলটা, এটাকে হচ্ছে কমপ্লিটলি ফ্লাডেড এরিয়া। তারপরে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট উইথ মেজর ফ্লাডিং, ডিস্ট্রিক্ট উইথ মাইনর ফ্লাডিং। মানে এবার কি, এবার আমার এই যে পুরো ফ্লাডিং যে এরিয়াটা হচ্ছে, এই পুরোটা কী হবে? পুরোটা হচ্ছে আমার রিভার বেসিনের মধ্যে পড়বে। পুরোটাই কী হবে? পুরোটাই হবে আমার রিভার বেসিনের মধ্যে পড়বে। কিন্তু তা বলে কি সেই পুরো জায়গাটার উপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে? তা নয়। এবং আরও একটা জিনিস দেখো, এখানে শুধুমাত্র মেন যে রিভার যে গেছে, তাহলে আমি কালিটা চেঞ্জ করে নিই, মেন যে রিভার গেছে, এই মেন রিভারের এখানে বেসিনটা দেখানো হয়েছে, কিন্তু তার তো আরও এই যে ব্রাঞ্চগুলো, এই যে তোমার এতগুলো ব্রাঞ্চ, সতলুজ, রবি, চেনাব, ঝেলাম, এই যে এতগুলো ব্রাঞ্চ বেরিয়ে গেছে, এই যে ব্রাঞ্চগুলো, সেগুলো তো আবার অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে। এই জিনিসটা আমাদের বলতে চাইছিলাম যে এর ভ্যালিটা আছে আমাদের অবশ্যই জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, কিন্তু মেন নদীটা শুধুমাত্র জম্মু কাশ্মীরের লে ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই জিনিসটা তোমাদেরকে আমি বলতে চাইছিলাম। এই ছবিটা তোমরা পারলে একটু জুম করে দেখে নিও, এটা তোমরা তো পিডিএফ তো পেয়েই যাবে আমাদের অ্যাপের মধ্যে, পিডিএফটা পেয়ে গেলে তোমরা দেখে নিও ভালো করে। নেক্সট দেখো বলা হচ্ছে কি যে ইন্দাস ড্রেনস দ্য লার্জেস্ট নাম্বার অফ গ্লেসিয়ার অফ হিমালয়াস, লাদাখ, জাস্কার অ্যান্ড কৈলাস। কী হচ্ছে, এর মধ্যে সবথেকে বেশি সংখ্যায় কী আছে? হিমবাহ দেখতে পাওয়া যায়। মানে সবথেকে বেশি সংখ্যা হিমবাহ থেকে জল এখানে সাপ্লাই হয় ইন্দাস নদীতে। নেক্সট একটা জিনিস তোমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইন্দাস ওয়াটার ট্রিটি। ইন্দাস ওয়াটার ট্রিটি কী বলা হচ্ছে দেখো, যে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান শেয়ার দ্য ওয়াটার্স অফ ইন্দাস রিভার সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি সাইন্ড বিটুইন দ্য টু কান্ট্রিজ অন 19 সেপ্টেম্বর 1960। ঠিক আছে, মানে কে কতটা ভাগে জল নেবে, কীরকমভাবে জলের ডিভিশন হবে, এইগুলো হচ্ছে একটা ট্রিটি হয়েছে বা সন্ধি হয়েছে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটির মাধ্যমে। অ্যাকর্ডিং টু দিস ইন্ডিয়া ক্যান ইউটিলাইজড অনলি 20% অফ ইটস টোটাল ডিসচার্জ অফ ওয়াটার। ঠিক আছে, এবার সেটা কম্পারেটিভলি দেখতে গেলে একটু কম, কারণ ইন্ডিয়াতে আছে আমার 1/3, মানে প্রায় 33% হচ্ছে আমাদের আছে ইন্ডিয়ার মধ্যে, 33.33%, কিন্তু আমরা মাত্র 20% ডিসচার্জ অফ ওয়াটার ইউজ করতে পারি। তো যেরকমভাবে আমাদের ট্রিটি হয়েছে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। এটা একটু জেনে রাখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, ইম্পর্টেন্ট জিনিস। ডেটটাও মনে রাখবে আর এই 20%টাও মনে রাখবে। ঠিক আছে, বা সরাসরি ঘুরিয়ে তোমাদের কোশ্চেন করে দিতে পারে যে কোন নদীর জলের বন্টন নিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ওয়াটার ট্রিটি হয়েছে বা জল সন্ধি স্থাপন হয়েছে, তখন বলবে কি ইন্দাস নদী। নেক্সট হচ্ছে, এবার আমরা যাবো গঙ্গা রিভার সিস্টেম। ইন্দাস হয়ে গেল, এবার গঙ্গা রিভার সিস্টেমে ঢুকে যাবো।
গঙ্গা রিভার সিস্টেম সকলেই যেন লার্জেস্ট ইন ইন্ডিয়া, আমাদের ভারতের সবথেকে বড় নদী, সবথেকে পবিত্র নদী। The total area of Ganga basin in India is about 8,61,404 square kilometer, which accounts for 26.3% of the geographical area of the country. ভাবতে পারছো আমাদের ভারতের এত বড় যে এরিয়াটা আছে তার মধ্যে 26% মানে 1/4-এরও বেশি চলে গেছে গঙ্গা বেসিনের মধ্যে। এবার তা বলে কি ওই পুরো এলাকা 26% মানে 1/4 এরিয়া দিয়ে কি আমাদের গঙ্গা নদী প্রবাহিত হয়েছে? না, এটা গঙ্গা নদীর বেসিন বা গঙ্গা নদীর উপত্যকা। এই জিনিসটা আমি তোমাদের বারবার করে বলছি যে বেসিন এবং রিভার কোর্স এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে শেখো। গঙ্গা নদীর বেসিনের এরিয়া হচ্ছে এতটা। দ্য গঙ্গা বেসিন কভার্স ওভার 12,500 স্কোয়ার কিলোমিটার ইন নর্দার্ন ইন্ডিয়া। আম্বালা ইজ লোকেটেড অন দ্য ওয়াটার ডিভাইড বিটুইন ইন্দাস অ্যান্ড গঙ্গা। ইন্দাস নদী এবং গঙ্গা নদীর মাঝখানে যে জল বিভাজিকা আছে সেটা কোথায়? সেটা হচ্ছে আম্বালাতে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ওয়াটার ডিভাইড বিটুইন ইন্দাস অ্যান্ড গঙ্গা ইজ লোকেটেড অ্যাট হুইচ প্লেস? মনে রাখবে আম্বালা। আম্বালাতে আছে এদের মধ্যে জল বিভাজিকা। এরপর আমরা দেখে নেবো যে এর যে শেয়ার হয়েছে মানে গঙ্গা নদীর যে বেসিনটা আছে বেসিনের মধ্যে শেয়ার কার সবথেকে বেশি? সবথেকে বেশি শেয়ার আছে আমাদের উত্তরাখণ্ড এবং ইউপির 34.2%, তারপর আসছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 23.1%, নেক্সট আসছে বিহার ঝাড়খণ্ড 16.7%, রাজস্থানে 13%, ওয়েস্ট বেঙ্গলে মাত্র 8.3%। ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কম। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে এবার গঙ্গা নদীর কোর্স সম্বন্ধে একটু দেখে নেবো। ওয়াটার কোর্স যেটা প্রথমত এটা অরিজিনেট হয়েছে অরিজিনেটস অ্যাজ ভাগীরথী ফ্রম গ্লেসিয়ার গঙ্গোত্রী। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি সকলেই জানে এবং উৎপত্তি হয়েছে কী নামে? ভাগীরথী নামে। গঙ্গার কিন্তু এই রিজিনাল নাম মনে রাখবে নাহলে কনফিউজ হয়ে যাবে। গঙ্গার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে, ঠিক আছে? গঙ্গার প্রচুর নাম আছে, এই যত প্রয়াগের মধ্যে দিয়ে এসেছে বিভিন্ন জায়গায় গঙ্গার বিভিন্ন বিভিন্ন নাম হয়ে গেছে, ঠিক আছে? প্রথম অরিজিনেট যেখানে আছে সেখানে কী নাম? সেখানে নাম হচ্ছে ভাগীরথী, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে যখন প্রথম উৎপত্তি হয়েছে। এরপর নেক্সট দেখো বলা হচ্ছে অলকানন্দা জয়েন্টস ইট অ্যাট দেবপ্রয়াগ। এগুলো প্রত্যেকটা দেখো আমি যেন বোল্ড করে রেখেছি, এগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। অলকানন্দা কোথায় এসে জয়েন হয়েছে? দেবপ্রয়াগে। প্রয়াগ কথার অর্থই হচ্ছে দুটো নদীর সঙ্গমস্থল। প্রয়াগ মানে কি? জাংশন অফ টু রিভার, ঠিক আছে? দুটো নদীর মিটিং পয়েন্ট, এটাই হচ্ছে প্রয়াগে। আমরা বলি না রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, বিভিন্ন প্রয়াগ বলি, আমাদের হচ্ছে তীর্থস্থানের মধ্যে পড়ে। প্রয়াগ মানেই কি? প্রয়াগ মানে কিছুই না, প্রয়াগ মানে হচ্ছে দুটো নদীর সংযোগস্থল। তো দেবপ্রয়াগে কী হয়েছে? অলকানন্দা আমাদের এখানে গঙ্গা এসে মিশেছে। দেখো পিন্ডার রিভার জয়েন্টস ইট অ্যাট কর্ণপ্রয়াগ অ্যান্ড মন্দাকিনী অর কালীগঙ্গা অ্যাট রুদ্রপ্রয়াগ। দেখো প্রত্যেকটা প্রয়াগে কী হয়েছে? গঙ্গার সঙ্গে একটা করে নদী এসে যুক্ত হয়েছে, মানে দুটো নদী যেখানে জয়েন হয় সেই নাম অনুযায়ী নামগুলো হচ্ছে প্রয়াগ। তার মধ্যে অলকানন্দা দেবপ্রয়াগে, কর্ণপ্রয়াগে পিন্ডার, মন্দাকিনী বা কালীগঙ্গা রুদ্রপ্রয়াগে। Combined waters of Bhagirathi and Alakananda flow in the name of Ganga below দেবপ্রয়াগ। দেবপ্রয়াগের তার আগে অবধি কী ছিল? তার আগে অবধি ছিল ভাগীরথী। ভাগীরথী কী হয়েছে? এসে দেবপ্রয়াগে এসে অলকানন্দের সঙ্গে যুক্ত হয়েছে। অলকানন্দ এবং ভাগীরথী একসঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে এটা কি গঙ্গা নাম নিয়ে আমাদের দেবপ্রয়াগের পরবর্তী অংশে যত জায়গায় গেছে সেখান থেকে আমরা গঙ্গা নামে একে চিনি। তার আগে আমরা কি জানি? ভাগীরথী নামে চিনি। ওকে, ইট ডিবাউন্সেস অন প্লেন ফ্রম হিল ইন হরিদ্বার। মানে আমাদের হচ্ছে তার আগে অবধি মানে হিমালয় যেখানে উৎপত্তি হয়েছে সেগুলো কি পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকা থেকে প্রথম সমভূমিতে এসে পড়ছে কোথায়? সেটা হচ্ছে হরিদ্বারে। এগেন ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের গঙ্গা নদী সমভূমিতে এসে পড়ছে কোন জায়গায়? সেটা হচ্ছে হরিদ্বার। হরিদ্বারে এসে আমাদের সমভূমিতে এসে পড়ছে। অ্যান্ড ইট ইজ জয়েন্ট বাই যমুনা ইন আলাহাবাদ। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন আছে, আমি যেন প্রত্যেকটা দাগ দিচ্ছি। যমুনাতে ইট ইজ জয়েন বাই যমুনা, যমুনার সঙ্গে এটা জয়েন হয়েছে কোথায়? বা বলা ভালো যে যমুনা কোথায় জয়েন হয়েছে এর সঙ্গে? সেটা হচ্ছে আলাহাবাদ। আলাহাবাদে হচ্ছে জয়েন হয়েছে। প্রত্যেকটা পয়েন্ট, যতগুলো পয়েন্ট তোমাদের এখানে দেখালাম প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের একটা ডায়াগ্রাম দেখাবো, এই ডায়াগ্রামটা ভালো করে দেখো, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ওকে, এই ম্যাপটা দেখো, ভালো করে দেখো, এই ম্যাপটা ভালো করে দেখো, দেখা দরকার, ঠিক আছে? এই ম্যাপটা ভালো করে দেখো, মন দিয়ে দেখো কীভাবে আসছে দেখো। আমার এই গঙ্গোত্রী, এটা গঙ্গোত্রী থেকে যখন প্রথম উৎপত্তি হয়েছে আমার এর নাম কি? এর নাম হচ্ছে ভাগীরথী। তার পাশে আছে কেদারনাথ, বা পাশে ঠিক নয়, তার থেকে একটু হাইটে আছে আমাদের কেদারনাথ। কেদারনাথ থেকে উৎপত্তি হয়েছে কার? মন্দাকিনী। বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে উৎপত্তি হয়েছে কে? বদ্রীনাথ থেকে উৎপত্তি হয়েছে অলকানন্দা।
তার মাঝখানে এবার দেখো অলকানন্দাতে এবার বিষ্ণুপ্রয়াগে, কোথায় বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগে আবার এর সঙ্গে কে এসে মিক্স হয়েছে, সেটা হচ্ছে ধৌলিগঙ্গা। বিষ্ণুপ্রয়াগে ধৌলিগঙ্গা কার সঙ্গে এসে মিশেছে, অলকানন্দার সঙ্গে এসে মিশেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কি পিন্ডার গঙ্গা, পিন্ডার গঙ্গা বা পিন্ডার প্লেন পিন্ডার যা বলো, পিন্ডার গঙ্গা বা পিন্ডার আমার এসে কোথায় মিশ্রিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের কর্ণপ্রয়াগে। কর্ণপ্রয়াগে কী হয়েছে, কর্ণপ্রয়াগে আমাদের পিন্ডার গঙ্গা এসে মিলিত হয়েছে এর সঙ্গে। তারপরে হচ্ছে এবার দেখো রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগে কী হয়েছে, রুদ্রপ্রয়াগে অলকানন্দার সঙ্গে কে মিশে হয়েছে, সেটা হচ্ছে আমাদের মন্দাকিনী। মন্দাকিনী হচ্ছে আমাদের কি অলকানন্দার সঙ্গে এসে মিশেছে রুদ্রপ্রয়াগে। তারপরে লাস্টে এসছে আমাদের দেবপ্রয়াগ, দেবপ্রয়াগের কাছে দেখো এদিক থেকে এসছে আমাদের ভাগীরথী, আর এই এতগুলোর থেকে মিশতে মিশতে অলকানন্দাতে পড়তে পড়তে এইখানে এসে আমার অলকানন্দা আর গঙ্গা মিক্স, ওই ভাগীরথী মিশছে, এবং অলকানন্দা এবং ভাগীরথীর মিলিত ধারা এরপর থেকে কী নামে পরিচিত হচ্ছে, গঙ্গা নামে পরিচিত হয়ে প্রবাহিত হয়েছে। তার পাশে এখানে যমুনেত্রী থেকে কি হয়েছে, গঙ্গোত্রী থেকে যেমন গঙ্গা উৎপত্তি হয়েছে, যমুনেত্রী থেকে যমুনা উৎপত্তি হয়েছে, যমুনা পরবর্তী ক্ষেত্রে গিয়ে আবার গঙ্গায় পড়েছে। এই ম্যাপটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি তোমাদের দেখতে গেলে আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে এই তার মাঝখানে আবার একটা আছে, হ্যাঁ এই জিনিসটা মনে রাখবে, এটা একটা মনে রাখো, একটা আছে নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগে কী হয়েছে, নন্দাকিনী, নট মন্দাকিনী, এম আর এন মনে রাখবে ভালো করে, একটা আছে মন্দাকিনী এম, আরেকটা আছে নন্দাকিনী এন। নন্দাকিনী কোথায় মিশেছে, নন্দাকিনী এসে মিশেছে আমাদের নন্দপ্রয়াগে, নন্দপ্রয়াগে নন্দাকিনী এসে মিশেছে কার সঙ্গে, অলকানন্দার সঙ্গে। তাহলে এই আমার হচ্ছে কেদারনাথ থেকে কি হয়েছে, অলকানন্দর উৎপত্তি হয়েছে, অলকানন্দার সঙ্গে তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ধৌলিগঙ্গা এসে মিশেছে আমাদের বিষ্ণুপ্রয়াগে, নন্দপ্রয়াগে এসে মিশেছে নন্দাকিনী এন এন নন্দাকিনী, পিন্ডার গঙ্গা এসে মিশেছে আমাদের কর্ণপ্রয়াগে। এতগুলো মিশতে মিশতে আসছে, অলকানন্দ আসছে এখানে, এখানে আমার কেদারনাথ থেকে বদ্রীনাথ থেকে আমার অলকানন্দ উৎপত্তি হয়ে আসছে। কেদারনাথ থেকে উৎপত্তি হয়েছে কি মন্দাকিনী, মন্দাকিনী এসে আমার রুদ্রপ্রয়াগে এর সঙ্গে মিলিত হয়েছে অলকানন্দার সঙ্গে। গঙ্গোত্রী থেকে যে আমার ভাগীরথী উৎপত্তি হয়েছে, ভাগীরথী এবার এসে এর সঙ্গে মিলিত হয়েছে কার সঙ্গে, অলকানন্দার সঙ্গে, এগেন অলকানন্দার সঙ্গে, কোথায়, দেবপ্রয়াগে। তারপর দেবপ্রয়াগ থেকে ভাগীরথী এবং অলকানন্দার মিলিত ধারা গঙ্গা নামে প্রবাহিত হয়েছে, আর যমুনেত্রী থেকে যে যমুনা উৎপত্তি হয়েছে সেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে মিশেছে। এই ম্যাপটা ভালো করে মনে রাখবে, এটা যখন পাবে পিডিএফটা একটু জুম ফুম করে দেখো জিনিসটা, ঠিক আছে, তাহলে এগুলো তোমাদের আর কনফিউশন হবে না। ওকে, এবার দেখো বলা হচ্ছে বিয়ন্ড ফারাক্কা ইট ইজ নোন অ্যাজ পদ্মা ইন বাংলাদেশ। ফারাক্কার পথ থেকে বাংলাদেশ অবধি এটা কী নামে পরিচিত, বা পদ্মা নামে পরিচিত। ইট বাইফার্কেটস ইটসেলফ ইন্টু ভাগীরথী হুগলি ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পদ্মা মেঘনা ইন বাংলাদেশ। এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট যে এটা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ভারতের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে পরিচিত, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা মানে বাংলাদেশে যেটা চলে গেছে সেটা হচ্ছে পদ্মা মেঘনা নামে পরিচিত। The delta formed by the Ganga Brahmaputra is the largest delta in the world, covering an area of 58,750 square kilometer. Okay, Sundarban is the world's largest delta. Sorry, সুন্দরবন ইজ এ পার্ট অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা। আমি তাই তো বলি, আমি কী বলছি, সুন্দরবন হচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ তারই একটা অংশ। টোটাল লেন্থ হচ্ছে আমাদের 2525 কিলোমিটার, ডিস্ট্রিবিউটিং আমাদের স্টেট, সেটা দেখতেই পাচ্ছ এখানে, তোমরা দেখে নিও, এটাতে বলার কিছু নেই। নেক্সট হচ্ছে দেখো এবার গঙ্গার হচ্ছে যে বিভিন্ন ট্রিবিউটারিজ আছে, তার মধ্যে বাম দিকে যে ট্রিবিউটারি, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি যেটা বাম দিক থেকে যেগুলো আসছে, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কি, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোসি, মহানন্দা। আর রাইট ব্যাঙ্ক থেকে যারা আসছে সেখানে মাত্র দুটি আছে, যমুনা এবং সোন, কিন্তু তার মধ্যে যমুনা খুবই ইম্পর্টেন্ট। যমুনা সম্বন্ধে আলাদা করে তোমাদেরকে আমি পড়াবো, এটা তোমরা যখন পড়াবো দেখতে পাবে, ঠিক আছে। কেন তোমরা ম্যাপটা একটু দেখে নাও, ঠিক আছে। আমাদের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ কী কী, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ এ দেখো দেখতেই পাচ্ছ, এই মোটা যে ধারা, কালারটা চেঞ্জ করি, ব্ল্যাক নিলে বুঝতে সুবিধা হবে। এই যে কালো বড় একটা ধারা প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে আমাদের গঙ্গা। তার মধ্যে দেখো পরপর এসে মিশেছে, এই দেখো এই হচ্ছে আমাদের গণ্ডক, এই হচ্ছে ঘাগরা, এই হচ্ছে আমাদের গোমতী নদী, এদিকে হচ্ছে আমাদের কোসি নদী, এইগুলো সব এখানে প্রবাহিত হয়েছে। আর ডান দিকের মধ্যে কারা পড়ছে, ডান দিকের মধ্যে পড়ছে দেখো যমুনা, এইখানে যমুনেত্রী থেকে উৎপত্তি হয়, এভাবে প্যারালাল এসে আমার এখানে এসে এই গঙ্গার সঙ্গে মিট করছে, ঠিক আছে, গঙ্গার সঙ্গে মিট করছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সোন, বাকি আরেকটা যেটা আছে সোন নদী। তাহলে আমার টোটাল হচ্ছে ডান দিকের ট্রিবিউটারিজের মধ্যে কী কী পড়ছে, ডান দিকের ট্রিবিউটারিজের মধ্যে আমার পড়ছে শুধুমাত্র যমুনা এবং সোন,
এই আমার যমুনা, আর এই হচ্ছে আমার সোন। আর বাকি বাম দিকের মধ্যে দেখো কোসি, গণ্ডক, ঘাগরা, গোমতী অনেকগুলো আছে, ঠিক আছে। এবার তোমরা বলো বাকি এই নদীগুলো স্যার, এই বাকি নদীগুলো ভালো করে দেখো, এগুলো সব গঙ্গার পার্ট নয়, এগুলো সব যমুনার উপনদী, ঠিক আছে, যমুনার ট্রিবিউটারিজ এরা। এই বানাস, চম্বল, তারপর হচ্ছে তোমার বেটুয়া, নর্মদা, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে যমুনার সঙ্গে গিয়ে মিশছে, এগুলো কিন্তু সরাসরি গঙ্গার সঙ্গে মিশছে না। এগুলো সব দেখো কোথায় গিয়ে মিশছে, সবগুলো গিয়ে মিশছে আমাদের কার সঙ্গে, এই যমুনার সঙ্গে মিশছে। এই যে যমুনা যাচ্ছে যমুনার সঙ্গে মিশছে, কারণ আমার গঙ্গা আছে এইখানে, এই হচ্ছে গঙ্গা। এরা কিন্তু গঙ্গার সঙ্গে মিশছে না, সেই জন্য এরা গঙ্গার ভাগের মধ্যে ট্রিবিউটারিজের মধ্যে পড়ছে না। এই গঙ্গার রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি শুধুমাত্র যমুনা এবং সোন, কিন্তু যমুনারও যেহেতু আরও অনেকগুলো ট্রিবিউটারিজ আছে, সেই জন্য যমুনা সম্বন্ধে তোমাদের ডিটেলসে আলোচনা করা হবে। ওকে, তো এই স্লাইডটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এই নামগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন করা হয়। এগুলো সব হচ্ছে মানে কি বলবো, এভারগ্রিন কোশ্চেন, এগুলো যে কোনো পরীক্ষাতে যে কোনো সময় দিয়ে দিতে পারে, তোমাদের একদম মাথায় রাখতে হবে সব সময়। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, এবং হ্যাঁ এটা আমাদের আজকে লাস্ট টপিক। গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা সম্বন্ধে একটু বলে দিই। গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা দেখো বলাই হচ্ছে যে বিফোর এন্টারিং দ্য বে অফ বেঙ্গল, দ্য গঙ্গা অ্যালং উইথ ব্রহ্মপুত্র ফর্মস দ্য লার্জেস্ট ডেল্টা অফ দ্য ওয়ার্ল্ড বিটুইন দ্য ভাগীরথী হুগলি অ্যান্ড পদ্মা মেঘনা, কভারিং অ্যান এরিয়া 58,750 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। মানে গঙ্গা যে দুটো ভাগে বাইফার্কেট করে গেছে, সেই দুটো বাইফার্কেশনের মাঝে যে এই দুটো ব্রাঞ্চের মাঝখানে ভাগীরথী হুগলি এবং পদ্মা মেঘনা, এই দুটো ব্রাঞ্চের মাঝামাঝি কি হয়েছে অংশটাতে এই বড় বদ্বীপটা তৈরি হয়েছে। তার মধ্যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একটা এখানে ভাগ করা হয়েছে কীরকমভাবে দেখো, সেটা হচ্ছে মরিবান ডেল্টা, ম্যাচিওর ডেল্টা, টাইডালি অ্যাক্টিভ ডেল্টা, ঠিক আছে। টাইডালি অ্যাক্টিভ ডেল্টা মানে কি, এখানে হচ্ছে ভাঙা করার কাজ এখনও চলছে। ম্যাচিওর ডেল্টা মানে হচ্ছে এখানে মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে, এখানে ভাঙা করার কাজ চলছে না। মরিবান ডেল্টা মানে এটা প্রায় ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। টাইডালি অ্যাক্টিভ এরিয়ার মধ্যে আমাদের কি পড়ছে, আমাদের সুন্দরবনটা পড়ছে। তোমাদের এখনই বলছেন যে সুন্দরবন হচ্ছে এরিয়া একটা পার্ট, এর মধ্যেই সুন্দরবনটা পড়ছে। নেক্সট বলা হচ্ছে দেখো, দ্য কোস্ট লাইন অফ ডেল্টা ইজ হাইলি ইনডেন্টেড মানে খাঁজ কাটা, এই যে কোস্ট লাইন, এর যে কোস্ট লাইন এইভাবে খাঁজ হয়ে ভিতর দিকে ঢুকে গেছে, এটাই বলেছে হাইলি ইনডেন্টেড মানে হচ্ছে খাঁজ কাটা। And a major part of the delta is a low-lying swamp which is flooded by marine water during high tide. এটাই হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। মেজর পার্ট অফ ডেল্টা যেটা লো লাইং সোয়াম্প, ঠিক আছে। সোয়াম্প মানে তো বুঝতেই পারছো। তো এই ছিল তোমাদের আজকের অংশ। দেখি নেক্সট দিন আমি যদি পারি, নেক্সট দিন আমি তোমাদেরকে তাহলে পরের হয়তো যমুনাটা আমি পরের দিন শুরু করবো। যমুনা শুরু করে পেনিনসুলার রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র, এগুলো যতটা পারি পড়িয়ে দেবো। আর তোমাদের দেখো লাস্টে একটা কথা বলি ফ্রেন্ডস, সেটা হচ্ছে তোমাদের তরফ থেকে কিন্তু রেসপন্স, আমি জানি না কেন, তোমরা যখনই আমি ক্লাস দিই তোমরা সবাই কমেন্ট করছো যে হ্যাঁ স্যার ক্লাস খুব ভালো লাগছে, আপনি ক্লাস নিন। লাইকসও খুব ভালো আসছে, তোমাদের সাপোর্ট, কিন্তু তোমাদের ভিউজ কেন জানি না আসছে না। পার্টিসিপেশন কিন্তু তোমাদের বাড়াতে হবে ফ্রেন্ডস। ক্লাস যত পারো শেয়ার করো, যেখানে যে গ্রুপে যুক্ত আছো শেয়ার করো, ঠিক আছে। তোমাদের তরফ থেকে সাপোর্ট না পেলে, তোমাদের পার্টিসিপেশন না পেলে আমাদের কী করে আমরা ক্লাস কন্টিনিউ করবো। তোমাদের তরফ থেকে তো পজিটিভ ফিডব্যাক চাই, ঠিক আছে। তোমাদের প্রত্যেকবারই আমি দেখেছি যখনই ক্লাস দিই আমি, তোমাদের রেসপন্স খুব ভালো আসে, সবাই বলো যে হ্যাঁ স্যার খুব ভালো লাগছে, বুঝতে পারছি। কিন্তু যত পরপর ক্লাস আসতে থাকে, ডে বাই ডে তোমাদের ভিউজ ডিক্রিজ করতে থাকে। তো এরকম হলে কী করে হবে ফ্রেন্ডস, এরকম হলে তো সমস্যা। তাহলে কী করে হচ্ছে তোমাদের আমার তো তাহলে এবার ভিউজ দেখে মনে হবে যে আদৌ ক্লাস হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না, বা তোমাদের হচ্ছে ক্লাসের চাহিদা নেই, সেই জন্য তোমাদের ভিউজ ডে বাই ডে কমে যাচ্ছে। তো এই জিনিসটাকে প্লিজ একটু কারেকশান করো, প্লিজ যত পারো শেয়ার করো। এত কষ্ট করে তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে, দেখো এত ভালো কোয়ালিটির ক্লাস কিন্তু তোমাদের বাংলা ইউটিউবে তোমরা পাবে না, ঠিক আছে। জিওগ্রাফি এত ভালো করে তুমি দেখবে, এত ভালো তোমাদের একদম রেডিমেড পিডিএফ নোটস তোমরা অ্যাপে পেয়ে যাচ্ছ। এত ভালো করে তোমাদের প্রত্যেকটা ম্যাপ দেখিয়ে আমি বুঝিয়ে পড়াচ্ছি, এত ভালো কোথায় পড়াবে। আর এখানে তোমাদের একদম ডেপথে ঢুকেই পড়ানো হচ্ছে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। এই পোর্শন থেকে যদি কোশ্চেন আসে, এর বাইরে ডাব্লিউবিসিএসে কোশ্চেন আসবে না, একদম ডেপথে ঢুকেই তোমাদের পড়ানো হচ্ছে। তো প্লিজ যতটা বড় শেয়ার করো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করো, আর এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।